লাইভ আমরা আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ আমাদের তড়িৎ প্রবাহের চৌম্বকীয় চ্যাপ্টারের আরো একটা লাইভ ক্লাসে আপনাকে ওয়েলকাম করতেছি। তো আমরা এই পর্যন্ত চ্যাপ্টারের ম্যাক্সিমাম থিওরিগুলো কভার করে আসছি। আজকে বেসিক্যালি অল্প কিছু টপিক বাকি আছে, সেই টপিকগুলো আমরা দেখব এবং দেখার পর অগস্ট চ্যালেঞ্জে আপনাদের কিছু কোশ্চেন ছিল, আই গেস অনেকেরই হয়তো কোশ্চেনগুলো সলভ করতে ডিফিকাল্টিস ফেস হয়েছে, সেগুলো নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। তো আজকে হচ্ছে আমরা চুম্বক ম্যাটেরিয়াল গুলা নিয়ে কিছু কথাবার্তা বলবো প্রথমে। আমার কথা আই গেস আপনারা শুনতে পাচ্ছেন। তো আমাদের চুম্বক তো আমরা পড়েছিলাম, চুম্বকের অনেকগুলো ইস্যু ছিল। আমরা প্রথম দিকে যেই পড়াশোনাগুলো করেছিলাম সেটা হচ্ছে ওয়েস্টের আবিষ্কার, যে কারেন্ট গেলে চারপাশ দিয়ে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তারপর আমরা দেখছিলাম বায়ট স্যাভার্টের সূত্র, যে কোন একটা তার থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আমরা ওইটার উপর বেস করে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখছি। আমরা বৃত্তাকার তারের জন্য কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেই ব্যাপারগুলো দেখলাম। তারপর আমরা এরপরও আরো যেই জিনিসপাতিগুলো দেখছিলাম, যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জ যখন মুভ করে তখন হচ্ছে যে অনেকটুকু বল তার উপর প্রযুক্ত হয়, এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি, এগুলো দিয়ে কাজ করছিলাম। এবং আমরা এটা নিয়েও কাজ করছিলাম, যখন কারেন্টের তার রাখা হয় তখন কি ঘটে, তারের লুপ রাখা হলে তখন একটা টর্ক তৈরি হয়, ঘূর্ণন, মোটর কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা দেখে আসছিলাম। তারপরে আমরা যখন একটা ইলেকট্রন ঘুরে, ইলেকট্রনের ঘূর্ণনের কারণে পরমাণুতে যে ম্যাগনেটিক ফিল্ড গুলো তৈরি হয় সেটার মোমেন্ট গুলা বের করছিলাম, ম্যাগনেটিক ফিল্ড বের করছিলাম, কাক্ষিক চৌম্বক ভ্রামক, তারপর হচ্ছে স্পিন চৌম্বক ভ্রামক, এই জিনিসপাতিগুলো আমরা হচ্ছে বের টের করছিলাম। সো আজকে আমরা যেই কাজগুলো করব, আমরা গতদিন আরো কিছু কাজ করছিলাম, যে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টিফেরো, ফেরি, বিভিন্ন টাইপের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে আমরা কাজকর্ম করছি। এবং ওইটার উপর বেস করে আমরা হিস্টেরিসিস গ্রাফ অ্যানালাইসিস করছিলাম। এবং হিস্টেরিসিস গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়। বলছিলাম যে আমাদের শেষের দিকে যে টপিকগুলো, আচ্ছা আরেক কিছু টপিক ছিল, যে ভূচুম্বকত্ব, ভূচুম্বকীয়তা, আনহীন উপাংশ, বিচ্যুতি, বিনতি, এই বিষয়গুলো আমরা পড়ে আসছিলাম। ঠিক আছে। সো আজকে আমরা আসলে কি করব, আজকে আমরা হচ্ছে ওই যে গতদিন তো আমরা হিস্টেরিসিস লুপ নিয়ে অনেক কিছু কাজকর্ম করেছিলাম। তো হিস্টেরিসিস লুপের মধ্যে আমাদের বলেছিলাম যে হিস্টেরিসিস লুপে দুইটা ইম্পর্টেন্ট টার্ম আছে, একটা হচ্ছে রিমেনেন্স, একটা হচ্ছে কোয়েরসিভ ফোর্স, আরো কিছু জিনিসপাতি ছিল। সম্ভবত আমরা আজকে ওই জিনিসপাতিগুলো আবার একটু দেখবো, পুরো গ্রাফ অ্যানালাইসিস করব না, বাট আমরা সামনে কিছু ম্যাটেরিয়াল অ্যানালাইসিস করতে যে ওইটার কিছু টপিক নিয়ে আসবো। আজকে আমরা বেসিক্যালি প্রথম দিকে কিছু ইনফরমেটিভ জিনিসপাতি হচ্ছে ইনফরমেটিভ জিনিসপাতি আপনাদের সাথে শেয়ার করব। এক নাম্বার হচ্ছে শঙ্কর চুম্বক। তো শঙ্কর চুম্বক আসলে কি, যে আমাদের অনেকগুলো ধাতু, যেমন হচ্ছে যে শঙ্কর ধাতুর মধ্যে লোহা, নিকেল, কোবাল্ট, তামা, অ্যালুমিনিয়াম, অনেকগুলো ধাতু মিলায় যখন কোনো একটা শক্তিশালী চুম্বক তৈরি করা হয়, যেমন হচ্ছে স্থায়ী চুম্বক, শক্তিশালী স্থায়ী চুম্বক তৈরি করা হয়, এটাকে শঙ্কর চুম্বক বলা হয়। সো বলা আছে যেমন এদেরকে আয়রনের শঙ্করের মধ্যে 80% বেশি কার্বন থাকলে ওটা হচ্ছে স্থায়ী চুম্বক হয়। তো শঙ্করের মধ্যে নট নেসেসারি যে লোহা, নিকেল, কোবাল্ট, তামা, অ্যালুমিনিয়াম সবগুলাই থাকতে হবে বা শুধু এগুলাই থাকতে হবে। আরো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের মিক্সচারে, বিভিন্ন ধরনের ধাতুর মিক্সচারে এরকম শঙ্কর চুম্বক তৈরি করা যায়। এক একটা শঙ্কর চুম্বক এক এক রকম স্ট্রং হয়ে থাকে। ঠিক আছে। সো আমরা এটা জাস্ট একটা ইনফরমেশন জানলাম, যে আয়রনের মানে মেইনলি যেই শঙ্কর চুম্বকটাতে আয়রনের পরিমাণ বেশি থাকে, ওইটার মধ্যে যদি 80%-এর বেশি কার্বন থাকে তাহলে ওইটাকে আমরা স্থায়ী চুম্বক হিসেবে ট্রিট করতে পারি। সো আমরা আরো কিছু ইনফরমেশন দেখবো। এইটা বললাম যে অনেকগুলো ধরনের সংকর ধাতু হইতে পারে বা সংকর চুম্বক হইতে পারে, ওই সংকর চুম্বক গুলার বিভিন্ন এক্সাম্পল এখানে দেওয়া আছে। তো প্রথমে যে স্থায়ী চুম্বক, সেটার নাম হচ্ছে পারমেলয়। এটা কি কি দ্বারা তৈরি, মানে কোন কোন ধাতু দ্বারা তৈরি, এটা হচ্ছে লোহা, নিকেল, এই দুটো সংকর ধাতু দ্বারা তৈরি। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে এটা কোথায় ব্যবহার করা হয়, এটার ইউজটা কোথায়, সেটা হচ্ছে দেখেন বলছে তড়িৎ চুম্বক তৈরিতে, তাড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট তৈরিতে এটা ইউজ করা হয়। তারপর সিরামিক চুম্বক, এটার নাম অনেকেই শুনে থাকবেন, সিরামিক চুম্বক। এইটার মধ্যে কোন কোন সংকর ধাতু থাকে, আয়রন অক্সাইড, বেরিয়াম অক্সাইড, এই দুটা দিয়ে। এটা কেন আপনি অনেক বেশি শুনে থাকেন নামটা, বিকজ কম্পিউটার স্মৃতির ফিতায়, মানে কম্পিউটার যে মেমোরি, ওই মেমোরি গুলা তৈরিতে ওই জিনিসপাতি ইউজ হয়। টেপ রেকর্ডারের ফিতায়, রেডিওর অ্যান্টেনা তৈরিতে। তো কম্পিউটারের স্মৃতির ফিতা মানে কম্পিউটারের মেমোরি, টেপ রেকর্ডার, রেডিও অ্যান্টেনা, এই সবগুলো জিনিস তো আমরা কম বেশ সবাই ছোটবেলা থেকে দেখছি। দ্যাটস ওয়াই এই সিরামিক চুম্বকের নামটা আমরা অনেক বেশি শুনছি। তারপর আরো এরকম অনেকগুলো নাম এখানে দেওয়া আছে। তো এই নামগুলো আমরা কিসের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে
আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই মাথায় রাখবেন কোন এমসিকিউ। বোর্ড এমসিকিউ তো অবশ্যই, সাথে সাথে এমএটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন আসার চান্স খুবই খুবই বেশি। ভাইয়া যদিও মেডিকেল অ্যাডমিশন টেস্ট রিলেটেড অত এক্সপার্ট না, আমি তো আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, বাট তারপরও এটুকু জানি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে কিন্তু কোশ্চেন হয়। তো যারা মেডিকেল ওরিয়েন্টেড স্টুডেন্ট তারা কিন্তু এই পুরো জায়গার কোনো অংশ মিস দেওয়া যাবে না। যেমন আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু এগুলোর কোনো অংশ মিস দিতাম না, যদিও আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল। বিকজ আমার টার্গেট শুধু ইঞ্জিনিয়ারিং এ না, আমার টার্গেট বোর্ডেও টপ করা ছিল। সো বোর্ডে টপ করতে হলে আমাকে বোর্ডের এমসিকিউ সবগুলা পারতে হবে। দ্যাটস ওয়াই এখান থেকে কোনো এমসিকিউ যেন মিস না হয়। সো এই কারণে আমি এই চ্যাপ্টারের ভিতরেও যে এখান থেকে যা যা ইনফরমেশন সবগুলো কিন্তু মুখস্থ করছিলাম। হ্যাঁ, এখন হয়তো এত বয়সে এসে মনে নাই বা এটা মনে রাখার দরকার পড়ে না, বাট আপনাদের মধ্যে যারা ভালো করতে চান বোর্ডে এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে, তাদের কিন্তু এগুলো মনে রাখাটা খুব জরুরি। ঠিক আছে? আচ্ছা, ওকে, নেন এসএস নিব, নেন, খুব দ্রুত নিয়ে নিতে হবে। আমরা কি দুইটা স্লাইড চলে গেলাম? ওকে, সো এবার আমরা অস্থায়ী চুম্বক, সংকর ধাতুগুলো তৈরি তো মূলত আমরা কি করি, সংকর ধাতুগুলো দিয়ে মূলত আমরা হচ্ছে স্থায়ী চুম্বক পার্মানেন্ট ম্যাগনেট তৈরিতে বেশি ইউজ করি। কিন্তু কিছু কিছু সময় আসলে আমাদের পার্মানেন্ট ম্যাগনেট না হয়ে টেম্পোরারি ম্যাগনেট হিসেবে যারা কাজ করে তারা আমাদের জন্য বেশি উপকারী হয়। তো কোথায় কোথায় এই টেম্পোরারি ম্যাগনেট বা অস্থায়ী চুম্বকের ব্যবহার আছে সেই জিনিসগুলো আমরা এখন দেখতেছি। একটা হচ্ছে কাঁচা লোহা, নিকেল, লোহা, এই সংকর ধাতু তৈরি চুম্বক পদার্থ দিয়ে কোমল চুম্বক তৈরি করা হয়। আমরা একটু পর দেখবো যে দুই ধরনের চুম্বক ম্যাটেরিয়াল থাকে, একটা হচ্ছে কোমল আর একটা হচ্ছে কঠিন। সো সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কোনটা, হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কোনটা, এই জিনিসপাতিগুলো আমরা দেখব। এবং এখানে বলা হয়েছে যে এই কোমল চুম্বক পদার্থকে কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে আনলে তার চুম্বকে পরিণত হয়, চুম্বক ক্ষেত্র অপসারণ করার সাথে সাথে চুম্বকত্ব বিলুপ্ত হয়। এটা হচ্ছে অস্থায়ী চুম্বকের খুব স্পেশাল একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য দিয়ে কি করা যায়, ধরেন আপনি ট্রান্সফরমার বানাবেন, ট্রান্সফরমারের ভিতরেও তো ম্যাগনেটিক প্রপার্টি সম্পন্ন ম্যাটেরিয়াল থাকা লাগে। তো ট্রান্সফরমারের ভিতরে যে ম্যাগনেটিক প্রপার্টি সম্পন্ন ম্যাটেরিয়াল বা যে চৌম্বক পদার্থ থাকে ওগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এমন হইতে হবে যে যেই দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হবে ওই দিকে তার চৌম্বকত্ব তৈরি করতে হবে। আবার ম্যাগনেটিক ফিল্ডটা সরা নিলে উল্টো দিকে যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় উল্টো দিকে তার চৌম্বকত্ব তৈরি হইতে হবে। মানে যখন যেটা অ্যাপ্লাই করা হয় তখন ওইভাবে তাকে চেঞ্জ হইতে হবে। এই জিনিসটা পসিবল অস্থায়ী চুম্বকের জন্য। কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট যদি হয় তাহলে আমাদের কারেন্ট গুলো কি অল্টারনেটিং কারেন্ট না, মানে কারেন্টটা তো একবার প্লাস হয় মাইনাস হয় প্লাস মাইনাস হইতে থাকে বাস্তব লাইফে আমরা যে কারেন্টটা ইউজ করি। তো ওই কারেন্টের কারণে ম্যাগনেটিক ফিল্ডের দিকেও তো একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে হয়। তো আমার ট্রান্সফরমারটা যেই ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, ওই ম্যাটেরিয়াল যদি পার্মানেন্ট ম্যাগনেট হয় তাহলে তো ওকে আমি একবার অ্যাপ্লাই করলাম, কারেন্ট অ্যাপ্লাই করলাম বা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, ও একবার এদিকে ম্যাগনেট তৈরি হয়ে বসে বসে থাকলো, পরের বার কারেন্ট ঘুরে গেল, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা জায়গাটা ঘুরে গেল, কিন্তু সে এখনো আগের মতো পড়ে রইলো। তাহলে তো আমার ভাই ট্রান্সফরমার দিয়ে ওই যে কারেন্টটা আমার এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করার কথা বা ভোল্টেজটা আপ ডাউন লো হাই করার কথা, ওইটা সম্ভব হবে না। এই কারণে ট্রান্সফরমারের ভিতরে যখন আমরা ইউজ করি এমন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করা দরকার যেটা হচ্ছে অস্থায়ী চুম্বক ধর্ম সম্পন্ন। সো এইটা ভাইয়া আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে একটা এক্সাম্পল দিলাম, এরকম আরো অনেক এক্সাম্পল আপনি দেখবেন বইয়ের মধ্যে আছে। যেমন ও এখানে বলতেছে কিছু এক্সাম্পল, একটা হচ্ছে মোটর জেনারেটর, ট্রান্সফরমার ইত্যাদিতে এই ধরনের চুম্বক ব্যবহার করা হয়। বিভিন্ন আকৃতির তারি চুম্বক বৈদ্যুতিক ঘন্টা ঘন্টা তৈরিতে, বিভিন্ন ধরনের তাড়িৎ চুম্বক হচ্ছে বৈদ্যুতিক ঘন্টা তৈরি, ইস্পাতের ভারী জিনিস ওঠানামা বা ময়লা সরানোর জন্য ক্রেন, ক্রেনের মধ্যেও কিন্তু এই জিনিসটা এই ধরনের অস্থায়ী ম্যাগনেট ইউজ করা হয়। তারপর হচ্ছে বৈদ্যুতিক ঘন্টা, ঘন্টার মধ্যে এই ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়। ঠিক আছে? তারপর হচ্ছে টেলিফোনের ইয়ারপিস, দরজা, তড়িৎ চুম্বক, তালায় এইগুলো ব্যবহার করা হয়, আমরা এটা দেখলাম। সো অগস্ট চ্যালেঞ্জের প্রবলেমগুলো ভাইয়া সলভ করে দিব, তার আগে একটু ছোট ছোটখাটো টুকটাক জিনিস ছিল সেই জিনিসগুলো একটু আপনাদেরকে শেয়ার করে নিই। এই চ্যাপ্টারের মোস্ট অফ দ্য থিওরি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, জাস্ট একটু বাকি। ওকে, ডান। সো আমাদের দুই ধরনের ম্যাটেরিয়াল ছিল, চৌম্বক পদার্থ দুই রকম নরমালি আমরা পড়ে থাকতাম।
একটা হচ্ছে আমাদের কোমল বা সফট, আর আরেকটা হচ্ছে কঠিন বা হার্ড। সো এই দুই ধরনের চৌম্বক পদার্থ আছে, ঠিক আছে। আমাকে বলছে কি নেট চলে গেছিল, তাই অগস্ট চ্যালেঞ্জ দিতে পারিনি। কোনো সমস্যা নেই, নেক্সট মান্থের চ্যালেঞ্জে আপনি অ্যাটেন্ড করেন। আর অনেক সময় এই জিনিসটা হয় যে আমরা অনেক সময় থাকি যে আমি হয়তো জানি আমার এই জিনিসটা করার ক্যালিবার ছিল, যোগ্যতা ছিল, সবকিছুই ছিল, বাট কোনো একটা কারণে আমি হয়তো জিনিসটা পার্টিসিপেট করতে পারিনি, কোনো একটা কারণে জিনিসটা আমি অ্যাটেন্ডই করতে পারিনি। লাইফে অনেক কিছুই ঘটে, বাট আপনার নিজের মনের মধ্যে যদি আপনি এইটুকু শিওর হয়ে থাকেন যে হ্যাঁ আমি এই জিনিসটা অ্যাটেন্ড করলে, আমি যদি এখানে বসার সুযোগ পেতাম, আমি যদি পরীক্ষাটা দিতাম, আমি ভালো করতাম। পরীক্ষাই হতে হবে তা না, লাইফে আরো অনেক ধরনের জিনিস থাকে, যে আমি যদি ওইটাতে পার্টিসিপেট করতাম তাহলে আমি অবশ্যই এটা ভালো করতাম। যদি নিজের মনের মধ্যে এই জিনিসটা বিশ্বাস থাকে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। সবসময় যে রেকগনিশন পেতেই হবে, সবকিছু যে আমার নামটা ওয়েবসাইটে উঠতে হবে, আমার নামটা ওই রেজাল্ট শিটে একদম টপে থাকতেই হবে, এটা সবসময় না। অনেক সময় এই টপে থাকাটা, সব থেকে ভালো হওয়াটা, এটা অনেক সময় লিডার বোর্ডে থাকার থেকে, ওয়েবসাইটে থাকার থেকে, বা হচ্ছে কলেজের স্কুলের একদম ফ্রন্টে যেখানে হচ্ছে রেজাল্ট পাবলিশ হয়, ওই বোর্ডে থাকার থেকে অনেক ক্ষেত্রেই আপনার নিজের মনের মধ্যে যদি ওই লিডার বোর্ডে আপনি টপ হয়ে থাকেন, এটা আরো বেশি পাওয়ারফুল, জীবনে আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারবে। সো আমরা আগস্ট চ্যালেঞ্জের ফিজিক্সের প্রবলেমগুলো নিয়ে কথা বলবো, স্পেশালি এই চ্যাপ্টারের উপর। তার আগে আমরা একটু দেখে নিই, দুই ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ছিল, একটা হচ্ছে হার্ড আর একটা হচ্ছে সফট। তো এই দুইটা কিসের উপর বেস করে হয় সেটা একটু বলি। সো আমরা দুই ধরনের দুই ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের প্রপার্টি সম্পর্কে জানবো। সো হলুদ কালার এবং ব্লু কালার, ইয়েলো অ্যান্ড ব্লু, দুই ধরনের কালারের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল চিন্তা করেন। প্রথমত ইয়েলো কালারের জন্য আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে এইটুকু হচ্ছে বি আর, রিমেনেন্স। রিমেনেন্স কি? আমি যখন এটা এইদিকে বি ইনপুট ম্যাগনেটিক ফিল্ড আঁকছি, এইদিকে আউটপুট মানে ইনপুট ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার কারণে কতটুকু নতুন করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই জিনিসটা আমরা এইখানে ড্র করছি। তো আমি দেখলাম যে ম্যাগনেটিক ফিল্ডটা ইনপুট দেওয়ার পর সেটাকে যখন আবার সরায় ফেলা হয়েছে, তখনও কি অনেকটুকু অংশ এটার মধ্যে রয়ে গেছে, অনেকটুকু ম্যাগনেটিক ফিল্ড রয়ে গেছে। যতটুকু রয়ে যায় সেটাকে রিমেনেন্স বলতাম, গত ক্লাসে আমরা পড়েছিলাম। সো রিমেনেন্সটা অনেক বেশি, কিন্তু আবার এটার কোয়েরসিভ ফোর্স, এইটা হচ্ছে বিসি কোয়েরসিভ ফোর্স, যে উল্টো দিকে কতটুকু বল প্রয়োগ করলে এটার ম্যাগনেটিজমকে জিরো করে ফেলা যায়। একেবারে দেখেন এইটুকু বল প্রয়োগ করলে এটার ম্যাগনেটিজমকে জিরো করে ফেলা যায়। দ্যাটস ওয়াই এইটা ছিল হচ্ছে কোয়ার্সিভ ফোর্স।
আচ্ছা, এবার আমরা যদি এই ব্লু কালারের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে নিয়ে ডিসকাস করি, তাহলে দেখেন এই ব্লু কালারের ম্যাটেরিয়ালের জন্য রিমেনেন্সটা কিন্তু খুব অল্প। এইটার রিমেনেন্সটা হচ্ছে এইটুকু বিআর। এইটার বিআরটা কিন্তু ওইটার যেমন অনেক বড় ছিল, এটার কিন্তু খুব অল্প। তো ব্লু কালারের জন্য রিমেনেন্সটা অল্প, কিন্তু ব্লু কালারের জন্য কোয়েরসিভ ফোর্স বিসি সেটা কিন্তু আবার খুব হাই, দেখেন অনেক বড়। তাহলে আমরা দুই ধরনের ম্যাটেরিয়াল দেখলাম। এক ধরনের ম্যাটেরিয়াল হচ্ছে বিআর বড় কিন্তু বিসি কোয়েরসিভ ফোর্স ছোট। আরেক ধরনের ম্যাটেরিয়াল দেখলাম যেটার বিআর ছোট, মানে রিমেনেন্সটা ছোট কিন্তু কোয়েরসিভ ফোর্সটা বড়। এই দুই ধরনের ম্যাটেরিয়ালের মধ্যে এক ধরনেরকে বলা হয় হচ্ছে সফট, আর এক ধরনেরকে বলা হয় হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এখন কোনটা সফট কোনটা হার্ড চিত্রের মধ্যেই দেখাই দিই, তাহলে ভালো বুঝতে পারবেন। এই ম্যাটেরিয়ালটা ব্লু কালার, এইটা হচ্ছে হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আর ইয়েলো কালার যেটা, এটা হচ্ছে সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, তাহলে আমরা দুই ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এইটার প্রপার্টি জানলাম, এবং হচ্ছে দুই ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল জানলাম এবং তাদের প্রপার্টি গুলো জানলাম। এবার আমরা এই জিনিসটা একটু লিখেও দিব যে সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কোনটা। যেটার বিআর হচ্ছে হাই, বিআর মানে কি রিমেনেন্স, রিমেনেন্স বেশি হাই, কিন্তু বিসি কোয়েরসিভ ফোর্স কোয়েরসিভ ফোর্স সেটা লো। এটা হচ্ছে সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আর যেটার হচ্ছে হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সেটার বিআর রিমেনেন্স যেটা, রিমেনেন্সটা লো কিন্তু বিসি কোয়েরসিভ ফোর্স এটা হচ্ছে হাই। এই হচ্ছে দুই ধরনের ম্যাটেরিয়াল। ঠিক আছে, সো যাদের এখনো মনে নাই, গত ক্লাসে আমরা রিমেনেন্স এবং কোয়েরসিভ ফোর্স খুব ডিটেইলসে আলোচনা করছিলাম। অনেকে হয়তো কমেন্ট করতেছেন, তারা নিশ্চয়ই আগের ক্লাসটা করেন নাই, করলে এইটা কমেন্ট করার কথা না। তাও ভাই আরেকবার বলতেছি যে আমি এই গ্রাফটা হিস্টেরিসিস লুপটা কিসের ছিল, আমি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি, ফলে কোন একটা বস্তুর মধ্যে যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় তখন ওর মধ্যে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেটার কারেসপন্ডিং গ্রাফটা ছিল এটা। কোন ধরনের বস্তুর উপর এটা অ্যাপ্লাই করা হচ্ছে, ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কোনগুলো ছিল, যেমন আয়রন কোবাল্ট নিকেল, যারা খুব ভালো চুম্বকত্ব প্রদর্শন করে। এই ধরনের ম্যাটেরিয়াল গুলোর উপর যখন ইনপুট ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় তখন কতটুকু ম্যাগনেটিক ফিল্ড আউটপুট তৈরি হয়, সেটাই হচ্ছে গ্রাফটা এটা। সো রিমেনেন্স কি ছিল, দেখেন ফার্স্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করতে করতে থাকলে এখানে আউটপুটটা বাড়তে থাকে। তারপর আমরা যখন ইনপুটটা সরাইতে থাকি, ইনপুটটা যখন আমি আস্তে আস্তে কমাইতে কমাইতে জিরোতে নিয়ে আসি, তখন দেখা যায় আউটপুটটা জিরো না হয় কিছুটা রয়ে যায়। কতটুকু রয়ে যায় সেটাই হচ্ছে রিমেনেন্স, এটাকে বিআর বলা হয়। তো যতটুকু রয়ে গেছে ওইটা যদি আমি একেবারে জিরো বানাইতে চাই, তাহলে উল্টো দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হয়। উল্টো দিকে কতটুকু ম্যাগনেটিক অ্যাপ্লাই করতে হয়, এটাকে বিসি বা কোয়েরসিভ ফোর্স বলা হয়। এখন আমাদের যদি এমন হয় কোয়েরসিভ ফোর্সটা অল্প লাগে তাহলে এটা সফট, কোয়েরসিভ ফোর্সটা বেশি লাগলে এটা হচ্ছে হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো দুই ধরনের ম্যাটেরিয়ালই গুরুত্বপূর্ণ, তবে এক একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য হচ্ছে এক এক রকম। সফট যারা, কোমল যারা, তারা কোথায় আসলে ইউজ করা হয়, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করা হয় যেমন ট্রান্সফরমারে। কেন ট্রান্সফরমার ইউজ করা হয়, বা মোটরে, এইসব জায়গায় ইউজ করা হয়, ক্রেনে ইউজ করা হয়, একটু আগে আমরা দেখতেছিলাম কেন। কারণ সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আপনি অল্প একটু উল্টো দিকে ফোর্স দিলেই তাকে আপনি তার চুম্বকত্ব নষ্ট করে ফেলতে পারবেন, বা উল্টো দিকে বেশি ফোর্স দিলে তখন সে উল্টো দিকে বেশি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা যায়। সে তার নিজের চুম্বক ধর্মটাকে অনেকক্ষণ ধরে ধরে রাখতে পারে না,
মানে সে হচ্ছে কি ওই যে রাগী মানুষদের মতো অনেক রাগ করে, মানে সবসময় রাগ রাগ হয়ে থাকে, কিন্তু তাকে একটু দুই একটা ভালো কথা বললে সে ধরেন একেবারে মন ভাসায় দিয়ে আপনার সাথে ভালো হয়ে যাবে। তো সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে এরকম। আর এই যে ব্লু কালারের যেটা হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ও হচ্ছে ধরেন কি বলবো, ও হচ্ছে এমন মানুষ যে সবসময় চুপচাপ, তাকে আপনি অনেক রাগানোর জিনিসপাতি করলেন তাও তার চেহারা দেখে বোঝা যাবে না অনেক রাগ, কিন্তু যখন আপনি তার থেকে কিছু একটা আদায় করতে যাবেন তখন আপনি বুঝবেন যে আহ, মানে ঝাল মরিচ কাকে বলে। তো এইটা হচ্ছে সফট ম্যাগনেটিক, সরি হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ওর কোয়েরসিভ ফোর্স অনেক বেশি। ওর যে একটা প্রপার্টি, ওর মধ্যে দেখেন খুব একটা রিমেনেন্স ফোর্স থাকে না। ম্যাগনেটিক ফিল্ড সরাই ফেললে ওর মধ্যে খুব অল্পই ম্যাগনেটিজম বাকি থাকে, কিন্তু ওইটাকে যদি আপনি পুরোপুরি ধ্বংস করতে চান আপনাকে উল্টো দিকে অনেক বেশি ফোর্স দেওয়া লাগবে। এটা হচ্ছে হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কোথায় ইউজ করা যায়? হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করা উচিত হচ্ছে কম্পিউটারের স্মৃতির খাতায়। কেন? কারণ এই ধরনের জায়গাগুলোতে, যদিও এখানে আরো ভালো সংকর ধাতুর স্থায়ী চুম্বক ইউজ করা হয়, বা যে সকল জায়গায় আপনাকে অনেক লম্বা সময় ধরে হচ্ছে চুম্বকত্বটা ধারণ করে রাখতে হবে, ফ্রিকোয়েন্টলি চুম্বকত্বের ডিরেকশনটা চেঞ্জ করতে হবে না, ওই সকল জায়গায় হচ্ছে হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করাটা বেশি হয়। ঠিক আছে, ওকে। তাইলে আমরা এই জিনিসপাতিগুলো দেখলাম। এবার আমাদের মানে চ্যাপ্টারের থিওরি টাইপের জিনিসপাতি শেষ। এখন আমরা যেটা করব সেটা কি, সেটা হচ্ছে অগস্ট চ্যালেঞ্জে কিছু প্রবলেম টবলেম ছিল, এই জিনিসপাতিগুলো হচ্ছে আমরা এখন একটু দেখব, সলভ করার চেষ্টা করব আর কি। তো আপনারা কি দিছিলেন সবাই অগস্ট চ্যালেঞ্জ? ভাইয়াকে একটু কমেন্টে জানাতে পারেন। এ কে এখনো আমাকে কমেন্ট করে, রিমেনেন্স কি, কোয়েরসিভ ফোর্স কি? না, এই কমেন্ট আমি এখন নিতে পারতেছি না। ওকে, 100-তে 57, অর সেই 95তম। গুড। প্রশ্ন কঠিন ছিল। সব থেকে কঠিন প্রশ্ন কোনটা ছিল? আচ্ছা, সব থেকে কঠিন প্রশ্ন কোনটা ছিল? 15তম হয়েছে একজন বলছে। ওকে, ফিজিক্সের প্রশ্ন সব থেকে কঠিন ছিল। ফিজিক্সের মনে হয় এই পার্টটা নিশ্চয়ই সহজ ছিল, অপর পার্টটা কঠিন ছিল নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এই পার্টই কঠিন আমি জানি। আমি কোশ্চেন করার সময় বুঝতেছিলাম যে এটাতেই পোলাপান সব থেকে বেশি ডিফিকাল্টি ফেস করবে। তো চলেন আমরা একটু দেখি যে এখানে কি কি প্রশ্ন ছিল। একটা প্রশ্ন ছিল এরকম যে সমকোণে বাঁকানো একটি অসীম দৈর্ঘ্যের তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই যদি যায়, মানে এদিক দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে আবার এদিকে চলে যাচ্ছে, এটা অসীম, কিন্তু অসীম দৈর্ঘ্যের তার, হ্যাঁ, অসীম দৈর্ঘ্যের তার, তাহলে হচ্ছে যে এই ক্ষেত্রে যে ডি দূরত্বে একটা বিন্দু, এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে এটা বের করতে বলছে। তাহলে চলেন আমরা একটু বের করি। আহ, তাহলে এখানে সিস্টেমটা কিরকম, আমরা এই কোশ্চেনটাকে একটু এইভাবে আঁকবো, মানে আমাদের আঁকার সুবিধার্থে, তাহলে ইজি হবে আমাদের জন্য। এখানে 90 ডিগ্রি দিয়ে দিছে, নো প্রবলেম, আমরা 90 ডিগ্রি মেনটেন করলাম। এইটাকে আই কারেন্ট আসতেছে, আবার আই কারেন্ট যাচ্ছে। সো এইখান থেকে ডি দূরত্ব, তার মানে হচ্ছে এইরকম একটা সিনারিও। ও আমি তো এটাকে ইয়া ইউজ করি আঁকতে পারি, তো কষ্ট করা লাগে না। সো এই হচ্ছে সিনারিও যে আমাদের এদিক থেকে আই পরিমাণ কারেন্ট আসতেছে, আই পরিমাণ কারেন্ট চলে যাচ্ছে, এবং এটা কিন্তু অসীম দৈর্ঘ্যের তার, মানে এদিকে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, বা এদিকেও হচ্ছে অসীম পর্যন্ত চলে গেছে। এখন ডি দূরত্বে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কত সেটা বের করতে হবে। তো আমরা ফার্স্টে এই তারের জন্য জানি, তারপরে এই তারের জন্য অলমোস্ট সেম হবে, 2 দিয়ে গুণ দিয়ে দিলেই হয়ে যাবে। এখন প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে এরকম যে এইটাকে একটু এক্সটেন্ড করা লাগবে। সো এক্সটেন্ড করে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এটার উপর একটা লম্ব টানবো, এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা,
কেন এই কাজটা করলাম চলেন একটু এক্সপ্লেইন করি, বোঝার চেষ্টা করি। সো আমরা আপাতত এই তারটাকে ভুলে যাব, হ্যাঁ এই তারটাকে আমরা ভুলে যাই, টোটালি মন থেকে আমরা ভুলে যাই। অনেক সময় হয় না, আপনাকে অনেকে, একজনকে আপনি অনেক কি বলবো ভালোবাসছিলেন, কিন্তু হচ্ছে যে সে আপনাকে ধোকা দিছে, তখন আপনাকে কি করতে হয়, মন থেকে ভুলে যেতে পারতে হয়। সো আপনিও এই প্রশ্ন কিন্তু সেরকম, আপনি অনেক ভালোবাসছিলেন যে ফিজিক্স, ম্যাগনেটিজম, সেই হচ্ছে ক্লাসে অনেক ভালো ভালো প্রবলেম সলভ করছি, আর কিছু না পারি এটাই তো আমি পারবো, দেখেন এটাই আপনাকে ধোকা দিচ্ছে। জীবনে অনেক সময় এরকম হয়, যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন সেই আপনাকে ধোকা দেবে। তো এনিওয়ে, আমরা এই জিনিসটা একটু চিন্তা করি আপাতত, চিন্তা থেকে বাদ দিয়ে আমরা এইটুকু নিয়ে কাজ করি। এটা একটা অসীম দৈর্ঘ্যের তার, এটা এখান অসীম থেকে এই পর্যন্ত আসছে। এখন এইখান থেকে ডি দূরত্ব বললে হবে না, তার থেকে লম্বভাবে কতটুকু দূরত্বে একটা বিন্দু আছে সেই বিন্দুকে নিয়ে কাজ করতে হবে। তো আমি এই তারটাকে একটু এক্সটেন্ড করছি, তারপর এই যে যেই বিন্দুটাকে আমাকে কাজ করতে বলছে, যে পি বিন্দু, সো এই পি বিন্দু থেকে এই এক্সটেনশনের উপর আমি একটা লম্ব টানলাম, 90 ডিগ্রি হইলো। এখন এইটা যদি হয় তাহলে এবার খেয়াল করে দেখেন, আমরা কি এটা বলতে পারি না ভাইয়া, যে এইখানে আমাদের এই, যেহেতু দুইটা তারের ঠিক মাঝ বরাবর, দুইটা তারের ঠিক মাঝ বরাবর হচ্ছে যে চলে গেছে, তাহলে এইটা ছিল 45 ডিগ্রি, আর এইটাও ছিল কি 45 ডিগ্রি, একদম দুইটা তারের ঠিক মাঝখান বরাবর চলে গেছে। তাহলে এইটা যদি 45 হয়, তাহলে বুঝতেই পারতেছেন বিপ্রতীপ কোণ এটাও 45 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে অপরটাও কত হবে, 45 ডিগ্রি। এখন তাহলে এই ত্রিভুজটা নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার এই বাহুটা দরকার, তাহলে আপনি যদি সাইন 45 ডিগ্রি নেন, তাহলে আপনার এই বাহুটা ধরলাম এইচ ডিভাইডেড বাই ডি, সাইন 45 ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই ডি। এখন এইচ তাহলে কি হবে, ডি ইন্টু সাইন 45, দ্যাট মিনস 1/√2 বা d/√2। তাহলে আপনি এই ডিস্টেন্সটা কত পেয়ে গেলেন, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলে থাকি, এ, তার হতে দূরত্ব। এবার আমরা যেই কাজটা করব সেটা কি, সেটা হচ্ছে আমরা বি, বি সমান সমান জানি মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ইন্টু কস থিটা 1 মাইনাস কস থিটা 2, সসীম দৈর্ঘ্যের তারের জন্য। সো মিউ নট আই অ্যাজ ইট ইজ আছে, 4 পাই এর জায়গায় কি আছে, যে d/√2, d/√2 ইন্টু কস থিটা 1, অসীম, যত অসীম থেকে আমি চিন্তা করব, মানে যত দূর থেকে চিন্তা করব, অ্যাঙ্গেলটা কমতে কমতে অসীমে যায়, এটা হবে হচ্ছে 0 ডিগ্রি, cos 0 মাইনাস cos, একদম এই পয়েন্টে যখন আসছি তখন কারেন্টের দিক এবং ব্যাসার্ধ ভেক্টরের দিক তাদের অন্তর্গত কোণ হচ্ছে 45 ডিগ্রি, cos 0 মাইনাস cos 45। এবার আমার যেহেতু স্পেস কম, আমি সবসময় যে কাজ করি সেটাই করব, একটু এই জায়গাগুলোকে ছোট করে নিব। হ্যাঁ হয়ে গেছে। তাহলে আমরা কি পাচ্ছি আলটিমেটলি এখান থেকে, টোটাল বি যদি চাই, টোটাল বি, এটা হচ্ছে বি প্রাইম বলতেছি কারণ একটা তারের জন্য কন্ট্রিবিউশন চাইছি। যদি আমি দুইটা তার, এটার জন্য যতটুকু হবে এটার জন্য ঠিক ততটুকু হবে, দুইটা মিলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড যদি বলি, তাহলে 2 ইন্টু বি প্রাইম, দ্যাট মিনস 2 ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ডি ইন্টু √2, √2টা উপরে গেছে, 1 মাইনাস 1/√2। এখানে কাটাকাটি করলে এটা কাটি 2 হয়, এটা কাটাকাটি √2 হয়, তাহলে আমাদের থাকবে হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই √2 পাই ডি ডিভাইডেড ইন্টু 1 মাইনাস 1/√2। এই ছিল হচ্ছে আমাদের সলিউশনটা, ঠিক আছে, ডান। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেললাম, আমাদের এইটা ডান। তাহলে আমরা এবার পরের প্রবলেমটাতে যাই। পরের প্রবলেমটাতে বলছে আই তড়িৎ প্রবাহ বহনকারী একটি বর্গাকার লুপ এবিসিডি একটি দীর্ঘ ও বস্তু পরিবাহী এক্স ওয়াই এর কাছাকাছি এবং একই সমতলে রাখা আছে, দ্বিতীয় পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই হলে লুপটির উপর মোট বল কত হবে। মানে কোশ্চেনটাকে একটু বুঝায় বলি, এইটা একটা ধরেন তার, এই তড়িৎ প্রবাহ আই কারেন্টকারী, সরি এটা হচ্ছে একটা কারেন্টের তার,
আইটার পাশে একটা কারেন্টের তারের লুপ আছে, এবিসিডি একটা লুপ, ওটার মধ্যে স্মল আই কারেন্ট ফ্লো হচ্ছে। অ্যামাউন্ট ক্রিটিক্যাল এবিসিডি দীর্ঘ যদি দ্বিতীয় পরিবাহীটির মধ্যে দিয়ে, এটাকে ক্যাপিটাল আই, এটা হচ্ছে স্মল আই হবে, স্মল আই তুলতে ভুল করছে। সো একটা হচ্ছে স্মল আই পরিমাণ কারেন্ট এই এবিসিডি কারেন্টের তারের লুপের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, আবার একই সমতলে একটা কারেন্টের তার যেটার মধ্যে দিয়ে ক্যাপিটাল আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। সো এই দুইটা সিস্টেমের কারণে বা দুইটা তারের কারণে বা একটা তারের লুপ একটা তারের কারণে এই লুপের উপর কতটুকু বল প্রযুক্ত হবে সেটা আমরা নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু সলিউশনে আসি, দেখি কিভাবে সলভ করতে হয়। আমরা মনে আছে এই প্রবলেমটা পড়ছিলাম, দুইটা সমান্তরাল পরিবাহী যদি থাকে, একটু আগের স্লাইডে দেখাই। ধরেন দুইটা সমান্তরাল পরিবাহী আপনার কাছে আছে, দুইটা যদি পরস্পর একই দিকে কারেন্ট ফ্লো হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করে এফ। তো এই এফ বাই এল একক দৈর্ঘ্যে আকর্ষণ বল, যেটা নির্ভর করে ধরেন এটার কারেন্ট I1, এটার কারেন্ট I2, মধ্য ডিস্টেন্স এ, এটা হচ্ছে মিউ নট I1 I2 ডিভাইডেড বাই টুয়াইস পাই এ। এই ছিল হচ্ছে ফর্মুলাটা। ঠিক আছে, আমরা যখন ওই যে দুইটা সমান্তরাল সরল পরিবাহী সেটার মধ্যে যখন আমরা একই দিকে কারেন্ট ফ্লো করি তখন তারা পরস্পরকে আকর্ষণ করে, এটা প্রুফ করছিলাম। কোথায় প্রুফ করছিলাম? যে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা কিভাবে আসে তখন বলছিলাম যে দুইটা সমান্তরাল সরলপরিবাহী প্রত্যেকটার মধ্যে একক দূরত্বে প্রতি 1 মিটার দৈর্ঘ্যে যদি 2 × 10⁻⁷ নিউটন বল কাজ করে তাহলে যেই পরিমাণ কারেন্ট প্রতিটার মধ্যে যে প্রবাহিত হচ্ছে তাকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। ওইটা প্রমাণ করতে যাই কিন্তু আমরা ফুল ডেরিভেশনটা দেখছিলাম কোনো একটা ক্লাসে। সো ওই সূত্রটাই হচ্ছে এখানে লিখলাম, এটা প্রতি একক দৈর্ঘ্যে এদের মাঝে কতটুক বল কাজ করে। আর যদি এমন হয় যে দুইটা তার তাদের মধ্যে হচ্ছে আকর্ষণ না বিকর্ষণ কাজ, সরি তাদের মধ্যে যদি একই দিকে না বরং হচ্ছে বিপরীত দিকে যদি আপনার কারেন্টটা ফ্লো হয়, ধরলাম একটার মধ্যে এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে I1, আর এটার দিকে হচ্ছে উল্টো দিকে কারেন্ট ফ্লো হচ্ছে I2, তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। তো ওই বিকর্ষণ বলের মানও সেম, মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই এ। জাস্ট এইটুকু পার্থক্য যে আপনার যদি একই দিকে কারেন্ট ফ্লো হয় তাহলে আকর্ষণ হয়, বিপরীত দিকে কারেন্ট ফ্লো হলে বিকর্ষণ হয়। তো এই কনসেপ্টকে কাজে লাগাই মূলত আমরা এই প্রবলেমটা সলভ করব। এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন যে আমরা ধরে নিব আমরা এটা একটা বর্গাকার লুপ। সো বর্গাকার লুপ যেহেতু, সো আমরা ধরে নিলাম এইটুকু হচ্ছে তো যেহেতু এটা একটা বর্গাকার লুপ সেহেতু আমরা ধরে নিলাম যে প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল করে। এখন এই এই তারের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, এই তারের মধ্যে দিয়ে স্মল আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে দুইটা সমান্তরাল পরিবাহী তাদের মধ্যে কারেন্টের কারণে প্রতি একক দৈর্ঘ্যে বল তো আমরা জানি, তাহলে স্মল এল দৈর্ঘ্যে যে বলটা তাদের মধ্যে কাজ করবে আকর্ষণ ধর্মী বল, অর্থাৎ এই তারটাকে আকর্ষণ ধর্মী যে বলটা প্রযুক্ত হবে সেটার মান হবে হচ্ছে মিউ নট I1 এর জায়গায় আছে ক্যাপিটাল আই, I2 এর জায়গায় আছে স্মল আই ডিভাইডেড বাই টুয়াইস পাই ইনটু এদের মাঝখানে দূরত্ব দেওয়া আছে দেখেন L/2, অর্থাৎ এইটা যদি L হয়ে থাকে, এইটা যদি L হয়ে থাকে আপনার এখানে আছে L/2 ইনটু L/2। এইটুকু কি ছিল? একক দৈর্ঘ্যে কতটুকু বল প্রযুক্ত হয়, আর আমার টোটাল দৈর্ঘ্য কত? ক্যাপিটাল L, তাহলে এইটার সাথে আমি ক্যাপিটাল L কে গুণ দিব। যদি গুণ দেই তাহলে দেখেন কিছু জিনিস কাটাকাটি চলে যায়, এই টু কাটাকাটি যায়, এই L কাটাকাটি যায়, তাইলে আমার থাকে কি? থাকে হচ্ছে মিউ নট I ডিভাইডেড বাই হচ্ছে ডিভাইডেড বাই শুধু পাই, এইটুকু থেকে যায়। ঠিক আছে, এটা হচ্ছে এই তারের উপর, প্রথম তারের উপর কতটুকু আকর্ষণ বল। আর আমরা যদি এই তারের সাথে এই তারের কম্পারিজন করি তাহলে দেখেন এই তারে কারেন্ট উপরের দিকে, এই তারের নিচের দিকে, তাহলে দুইটা বিপরীত দিকে যদি যায় তাহলে কি বিকর্ষণ হয়। তাহলে কি এই তারটাকে যেমন আকর্ষণ করবে F1, ধরলাম এটা F1, এটা বের করলাম, এইখানে কারেন্ট যেদিকে এটা তার উল্টো দিকে, তাহলে এটাকে বিকর্ষণ করবে, ধরলাম এটা বললাম F2। তাহলে F2 যদি আমরা বের করি, F2 কত আসবে? মিউ নট I ডিভাইডেড বাই
টোয়াইস পাই ইনটু, এখন কিছু ডিস্টেন্সটা কতটুকু দেখেন, এইটুকু l/2 আর এইটুকু হচ্ছে l, তাহলে l প্লাস l/2 দ্যাট মিনস 3l/2 ইনটু এইটুকু তো একক দৈর্ঘ্যের জন্য কতটুকু বল, টোটাল দৈর্ঘ্য তো l, এখানেরও কি টোটাল দৈর্ঘ্য l, তাহলে আমরা l দিয়ে যদি গুণ করি তাহলে এখানেও কিছু কাটাকাটি যাবে, আমরা যদি 2 কাটাকাটি যায়, l কাটাকাটি যায়, তাহলে আমাদের কাছে থেকে যায় হচ্ছে আলটিমেটলি মিউ নট আই ডিভাইডেড বাই হচ্ছে থ্রাইস পাই, এই দুটো জিনিস হচ্ছে থেকে যায়। এখন আমার কি হচ্ছে F1টা এই দিকে আর F2টা উল্টো দিকে, তাহলে আমার টোটাল ফোর্স যদি আমরা বলি, অতএব টোটাল ফোর্স সেটা হবে কত, F1 মাইনাস F2, কারণ F1টা এই দিকে F2টা ওই দিকে, লব্ধিটা তাহলে কোন দিকে, যেটা বড় সেটার দিকে। তাহলে আমরা যদি কমন নিই নট আই বাই পাই মাইনাস 3 পাই, তাহলে আলটিমেটলি 1 থেকে যদি 1/3 বিয়োগ যায় তাহলে হচ্ছে 2/3 রয়ে যায়, তাহলে 2/3 পাই মিউ নট আই, এটাই হচ্ছে টোটাল বল বা রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে, তাহলে আমরা এই লুপটার মধ্যে কতটুকু বল প্রযুক্ত হয় সেটা হচ্ছে বের করলাম। ওকে, ডান। ওকে ডান, তাহলে আমরা দুইটা প্রবলেম সলভ করলাম, দেখলাম। তারপর হচ্ছে আরেকটা প্রবলেম আমাদেরকে দেওয়া আছে, এই প্রবলেমটা আমরা দেখব। সেটা হচ্ছে বলছে সিগমা সুষম ঘনত্ব, এটা আসলে সিগমাটা এভাবে প্রকাশ করা উচিত ছিল, সিগমা সুষম ঘনত্বের আধান ঘনত্বের একটি সমান্তরাল পাথধারকের মধ্য দিয়ে একটি ইলেকট্রন সরলরেখা বরাবর গতিশীল। আচ্ছা, একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন, এটা হচ্ছে ভি বেগে গতিশীল, ভি বেগে গতিশীল কিসের মধ্যে দিয়ে, দুইটা সমান্তরাল পাত আছে, মানে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এটার মধ্যে একটা ইলেকট্রন এইভাবে গতিশীল। তাহলে বলছে সমান্তরাল পাত দুটির মধ্যবর্তী স্থান সুষম চৌম্বক ক্ষেত্র বি দ্বারা পূর্ণ করা। তো ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এই যে তলকে ভেদ করে ভেতরের দিকে প্রবেশ করতেছে, ম্যাগনেটিক ফিল্ডটা তলকে ভেদ করে ভেতরের দিকে প্রবেশ করছিল। সো এখন বলতেছে যে অভিকর্ষীয় বল উপেক্ষা করলে ধারকের মধ্যে ইলেকট্রনটি যতক্ষণ সরলরেখায় গতিশীল থাকে সেই টাইমটা বের করতে হবে। ঠিক আছে, তাই একজন আমাকে বলছে ভাইয়া প্রশ্নের লেন দেখে আমি এনাম ভাইয়ের তাল গাছে উঠেছিলাম, তাও পারিনি, অনেক দুঃখিত হলাম ভাইয়া, আপনার জন্য অনেক সমবেদনা। সো আমরা তাহলে প্রবলেমটা সলভ করি, চলেন আমরা প্রবলেমটা সলভ করার জন্য মানে মাথায় রাখতে হবে আমাদের ইলেকট্রন দৌড় দিছে কোন দিকে, এই দিকে, এদিকে তার ভেলোসিটি, আর এই দিকে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ভিতরের দিকে। আমরা যদি চুম্বক বল বের করি, চুম্বক বল কোন দিকে আসে, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি, ভি ক্রস বি তো উপরের দিকে, কিন্তু মাইনাস চার্জ হলে কি ভি ক্রস বি এর উল্টো দিকে বল প্রযুক্ত হয়, তাহলে ইলেকট্রনটা ধাক্কা খাবে নিচের দিকে চুম্বক বলের কারণে। কিন্তু আবার দেখেন এইদিকে পজিটিভ চার্জ জমছে, এইদিকে নেগেটিভ চার্জ জমছে, তাহলে কি হবে, ওই যে হল এফেক্টের মতো ঘটনা ঘটবে। এইদিকে তাহলে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে ইলেকট্রন ধাক্কা খায় তার উল্টো দিকে, তাহলে উল্টো দিকে তড়িৎ, উপরের দিকে তড়িৎ বল, নিচের দিকে চুম্বক বল, দুইটা কি হয়ে গেছে, অপোজিট হয়ে গেছে। তাহলে এই দুইটা যখন সমান হবে, উপরের তড়িৎ বল নিচের চুম্বক বল যখন সমান, তখন ইলেকট্রনটা উপরেও যাবে না নিচেও যাবে না, সোজা চলে যাবে, সরলরেখায় চলবে। তার মানে হচ্ছে এখানে আমরা বুঝতে পারতেছি যে সলিউশনে যদি যাই, ইলেকট্রিক ফোর্স ইজ ইকুয়ালস টু ম্যাগনেটিক ফোর্স, এটা আমরা শিওর। এখন ইলেকট্রিক ফোর্স কি, কিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স কি, কিউ ইন্টু ভি বি, এই তো, ভি হচ্ছে ভেলোসিটি, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, সাইন 90 এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই এখানে আর আলাদা করে কিছু করার দরকার নেই। সো কয়টা জানি ওরিয়েন্টেশন, 8:30 না, টাইম আছে আরো। এটার অ্যান্সার আন্দাজে দেখাইছে, সঠিক হয়েছে, আর সেই অনেকেই পারছে এটা না। এই কোশ্চেনে 96 পাওয়া অসম্ভব, একজন নাকি 96 পেয়েছে।
আমি আসলে চিন্তা করছিলাম 96 কেমনে পাইছে। আমি কোশ্চেন মানে 12টা দিছি, তাহলে ওই 12টায় তো কেউ 5টার বেশি পারার কথা না, তাহলে কেমনে সে মানে 6-7টা তো স্যার ভুল করার কথা, তাও 96 পাওয়াটা আসলে ডিফিকাল্ট। এটা আমি আপনার সাথে একমত। সো আমাদের এরকম আগে সময় হইতো যে যখন ধরেন মানে ফিজিক্সে গণহারে কাউকে ফেল করানোর সময় হইতো, তখন যখন কোশ্চেনার খোঁজা হইতো যে এমন একজন কোশ্চেন করতে হবে, ফিজিক্সে গণহারে সবাই ফেল করতো, তখন অনেক সময় মানুষ আমাকে স্মরণ করতে হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলেন আমরা গোপন কথা না বলি, আমরা আমরা আমাদের পড়াশোনার দিকে চলে আসি। এখন এই ফিজিকস টু কি জানি বলতেছিলাম, এই যে কিউ কিউ কাটাকাটি চলে গেল, ঠিক আছে। এরপর কি থাকে? এরপর থাকে হচ্ছে ই। এখন ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড মনে আছে আমরা যখন পড়েছিলাম গাউসের সূত্র, গাউসের সূত্র গাউসের সূত্র পড়ার সময় আমরা দেখছিলাম যে দুইটা সমান্তরাল পাতের মাঝখানের যে অংশটা, ওই জায়গায় যে তড়িৎ ক্ষেত্র থাকে ওইটা হচ্ছে সিগমা বাই এপসাইলন, মনে আছে? সিগমা বাই এপসাইলন পড়ছিলাম আমরা। ইজ ইকুয়ালস টু কি থাকলো, এই ইলেকট্রিক ফিল্ডের জায়গায় আমরা সিগমা বাই এপসাইলন যদি বসাই তাহলে থাকলো ভি বি। তাহলে এখান থেকে আমরা ভেলোসিটির ভ্যালু পেয়ে যাব, সেটা হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন বি। এই মানটা আমি পাইলাম। এইবার আমরা কতটুকু দৈর্ঘ্য জুড়ে যাব, আমরা হচ্ছে এল দৈর্ঘ্য জুড়ে কাজ করতেছি, ঠিক আছে। ইলেকট্রন এইখান থেকে কতটুকু দৈর্ঘ্য পাড়ি দিবে, এল দৈর্ঘ্য পাড়ি দিবে। সো আমরা জানি উই নো S ইকুয়ালস টু ভিটি। আমরা কতটুকু দূরত্ব পাড়ি দিব, এল, কতটুকু বেগে, সিগমা ডিভাইডেড বাই এপসাইলন বি ইনটু টি। তাহলে এখান থেকে টাইমটা বের হয়ে যাবে, টি ইজ ইকুয়ালস টু এল এপসাইলন বি ডিভাইডেড বাই সিগমা। কোশ্চেন গুলো কঠিন ভাই, আপনি যদি এইচএসসি বোর্ড কোশ্চেন করেন তাহলে আর কিছু বলবো না। আমি এইচএসসি বোর্ড কোশ্চেন করলে তো ওই বছর আর কেউ পাস করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই প্রবলেমটা করলাম, শেষ। হ্যাঁ, তারপর কি আছে, একটি ধাতব দণ্ডের একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এত, ঠিক আছে। তাহলে আমাদেরকে এটা দেওয়া আছে হচ্ছে এম বাই এল, এম বাই এল দেওয়া আছে, আনুভূমিক তলের সাথে এত কোণে থিটা দেওয়া আছে, ঢাকা একটি মসৃণ নততলের উপর দণ্ডটা আনুভূমিকের সাথে রাখা আছে, এত টেসলা, দ্যাট মিনস ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল, ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্র দণ্ডে একটি নির্দিষ্ট মানের তড়িৎ প্রবাহ আই ধরলাম, পাঠিয়ে দণ্ডটিকে পিছলে পড়া আটকানো হলো, দণ্ডটি স্থির রাখতে দণ্ডটির মধ্যে তড়িৎ প্রবাহের মাত্রা কত হইতে হবে। আচ্ছা, এখানে সিনারিওটা হচ্ছে এইরকম, ধর একটা দণ্ড আছে, ঠিক আছে। দণ্ডটা হচ্ছে কিরকম, এই যে এইরকম ভাবে রাখা আছে, এটা তো আপনারা দেখবেন কিনা এটাও আরেক সমস্যা। ধরেন আমি আমার ঘড়িটাই খুলে ফেলি, হ্যাঁ, ঘড়িটা তো খুললে আবার সমস্যা। দেখি আমার সামনে এখানে সম্ভবত কিছু একটা জিনিস আছে। আমি একটা মিস্টার ব্রাশও পেলাম। এনিওয়ে, ধরেন এইটাকে একটা দণ্ড চিন্তা করেন, এই দণ্ডটা এরকম, এই যে এখানে একটা তল আছে, এই তলটা হচ্ছে 30 ডিগ্রি কোণে বাঁকানো। সো এখন এই দণ্ডটাকে আপনি দুই ভাবে রাখতে পারেন, একটা হচ্ছে এই তলের উপর এইভাবে রাখতে পারেন এটাকে, এইটা একটা ওয়ে হতে পারে, একটা হতে পারে এই যে এইভাবে রাখা। তো এইভাবে রাখলে দেখেন, একটা হচ্ছে এইভাবে রাখা পুরো সিস্টেমটাকে, আর একটা হচ্ছে একদম এইভাবে রাখা। তো দণ্ডটাকে হচ্ছে এইভাবে, এটা এই মিস্টার ব্রাশের যে একটা দণ্ড চিন্তা করেন, দণ্ডটাকে এইভাবে রাখা আছে। তো আমি যদি ব্রাশকে সরাই ফেলি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা হচ্ছে এই যে এরকম একটা হলুদ কালার একটা পাইছি। কলমটাকে দিয়ে যদি চিন্তা করি, এইভাবে না রেখে কলমটাকে হচ্ছে এইভাবে রাখেন, তাহলে কি সে এইভাবে গড়ায় পড়ে যাবে না, এইভাবে গড়ায় পড়ে যাবে। তো গড়ায় যেন পড়ে না যায়, এখানে কিছু কথাবার্তা বলা আছে। এই তারটার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এই হলুদ কালারের যে তারটা, এই তারটার মধ্যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এটা 1 নাম্বার জিনিস। 2 নাম্বার হচ্ছে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে উপরের দিকে, সোজা উপরের দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে। তো এইদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে। আর কি বলা আছে, এইটার একটা ভর আছে, ওইটার একক দৈর্ঘ্যে ভর হচ্ছে 0.5 কেজি পার মিটার, এগুলো বলা আছে, ওটা দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই। এখন দেখেন, চিন্তা করেন এইটার কি হবে, নিচের দিকে একটা ওজন কাজ করবে,
নিচের দিকে একটা ওজন কাজ করবে mg, সেই ওজনের এদিকে একটা উপাংশ কাজ করবে mg sin 30, আর এদিকে mg cos 30 কাজ করবে, ওটা না লিখলাম। তো এই mg sin 30 কারণে মূলত সে গড়ায় গড়ায় পড়ে যাওয়ার কথা। এখন ম্যাগনেটিক ফিল্ড যদি এই দিকে হয়, তাহলে আমাদের এটার মধ্যে তো একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তাই না? কারেন্ট যদি ফ্লো হয়, চিন্তা করেন আমার কারেন্ট ফ্লো এর ডিরেকশনটা হচ্ছে এই তলকে ভেদ করে ধরলাম বাইরের দিকে, তাহলে এটার উপর এভাবে ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে NIL ক্রস বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা তড়িৎবাহী তার থাকে, তাহলে তার উপর একটা চৌম্বক বল প্রযুক্ত হয়। ওই চৌম্বক বলটা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে NIL ক্রস বি, এল ক্রস বি। এখন যদি আমি তার কারেন্টের তারটা এই দিকে যায়, তাহলে হচ্ছে যে আমার NIL ক্রস বিটা এই দিকে আসবে, তাহলে তো সে আরো ভালো করে পড়বে। আর কারেন্টের তারটা যদি ভিতরের দিকে কারেন্ট ফ্লো হয়, তাহলে NIL ক্রস বি সেটা বাইরের দিকে। বাইরের দিকে কি রকম? একদম সোজা বাইরের দিকে। তাহলে আলটিমেটলি ওর হচ্ছে এই দিকে একটা চৌম্বক বল কাজ করবে, সেটা হচ্ছে NIL ক্রস বি। এন তো আমরা 1 ধরে নিব, IL বি সাইন থিটা সাইন 90 ডিগ্রি এখানে, কারণ আমরা বুঝতেই পারতেছি একটা তার হচ্ছে কারেন্টের তার ভিতর দিকে যাচ্ছে কারেন্টটা, আর উপরের দিকে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। সো NIL ক্রস বি এই দিকে সোজা এই দিকে আসতেছে। এখন সোজা এই দিকে যদি আসে, তাহলে আমরা বুঝতে পারি যে ভাইয়া এইটার এই দিক বরাবর একটা উপাংশ থাকবে। এই অ্যাঙ্গেল 30 হইলে এটাও 30, সো এই দিক বরাবর থাকবে হচ্ছে ILB cos 30। তাহলে এই mg sin 30 কারণে সে নিচে পড়তে যাবে, ILB cos 30 কারণে সে উপরে উঠতে যাবে। দুইটা যখন সমান হবে তখন সে স্থির থাকবে। তাহলে আমরা যদি সলিউশনে যাই, দ্যাট মিন্স আমরা বলতে হবে mg sin 30 is equals to ILB cos 30। এখন দেখেন m ইন্টু 9.8 ইন্টু সাইন 30 মানে কত? সাইন 30 মানে 0.5। ILB, এলটাকে নিচে নিয়ে আসি, বি তো দেওয়া আছে, বি কত দেওয়া আছে? 0.25 ইন্টু cos 30, দ্যাট মিন্স √3/2। এখন m/l একক দৈর্ঘ্যে ভর, এটাও কত দেওয়া ছিল? 0.5 ইন্টু 9.8 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 0.25 ইন্টু √3/2। সবকিছু জানা আছে, এখান থেকে কারেন্টের ভ্যালু কত বের হয়ে যাবে, যা আসে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা ছিল সব থেকে সহজ। আচ্ছা, সো আচ্ছা 0.5 স্কয়ার ইন্টু 9.8 0.25 ইন্টু cos 30। ওকে, 11.316 এত অ্যাম্পিয়ার। সো আমরা তাহলে এই আরেকটা প্রবলেম আগস্ট চ্যালেঞ্জের আরেকটা প্রবলেম আমরা সলভ করে ফেললাম। ঠিক আছে, তাহলে দেখি তড়িৎ প্রবাহ তো বেরও হতে পারতো। তড়িৎ প্রবাহ যদি বাইরের দিকে হতো, তাহলে তো সে আরো দ্রুত মাটির দিকে পড়ে যেত। আমার তো টার্গেটই হচ্ছে মাটির দিকে না পড়ে তাহলে তাকে স্থির রাখতে পারি সেটা। তো ওইটার জন্য আমাকে কারেন্টটা ভিতরের দিকে হইতে হবে, ওই জন্য ভিতরের দিকে ধরে আমাকে কাজ করতে হবে। এবার আসেন, আমাকে বলছে একটি এত মেগা ইলেকট্রন ভোল্ট প্রোটন খাড়া নিচের দিকে এমন দিকে স্থানে গতিশীল যেখানে চৌম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড আনুভূমিক বরাবর দক্ষিণ থেকে উত্তর দিকে বিদ্যমান। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ডের মান 1.5 টেসলা হলে প্রোটনের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। এখানে ব্যাপারটা হচ্ছে উপর থেকে এইভাবে হচ্ছে একটা প্রোটন পড়তেছে, উপর থেকে প্রোটন পড়তেছে, আর এখানে ধরেন হচ্ছে এইভাবে একটা চুম্বক ক্ষেত্র হরিজন্টালি আছে। সো তাহলে ভেলোসিটি আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে আমরা মনে আছে ওই যে পড়ছিলাম না, সলিউশনে যাই, আমরা পড়ছিলাম কিন্তু যে F ইজ ইকুয়ালস টু QVB sin থিটা, QVB sin থিটা। তো এখানে কত হবে? sin 90। এটা কি বল? এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। কার উপর? চার্জের উপর। যেমন এখানে প্রোটন নামতেছে, প্রোটনটা কতটুকু ফোর্স পাইছিল, কতটুকু এনার্জি নিয়ে? 5 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে নামছে। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, প্রোটনের জন্য যদি আপনি চিন্তা করেন,
আমরা যদি প্রোটনের জন্য চিন্তা করি তাহলে দেখেন প্রোটনের ক্ষেত্রে গতিশক্তি ই কে হাফ এমভি স্কয়ার, এই জিনিসটা দেওয়া ছিল হচ্ছে 5 মেগা ইলেকট্রন ভোল্ট, 5 ইন্টু 1.6 10⁻⁻13। তাহলে এখান থেকে আমরা যদি ভেলোসিটি বের করতে চাই, ভেলোসিটি বের হয়ে যাবে। সো আমরা বের করব v is equals to 2 into 5 into 1.6 into 10⁻⁻13 divided by m। প্রোটনের ভর ডিরেক্টলি দেওয়া আছে 1.7 10⁻⁻27, এইটার আবার রুট। তাহলে এখান থেকে আমাদের ভেলোসিটি কত সেটা বের করে ফেলতে পারবো। দেখি কত আসে। আমাদের আসছে হচ্ছে 3.067 10⁻7 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা যখন প্রোটনটা নিচের দিকে নামতেছিল তখন সে কত ভেলোসিটি নিয়ে নামতেছিল সেই ভেলোসিটি বের করে ফেলছি। এবার আমাকে কি করতে হবে, এবার চলেন আমরা এইটাকে কাজে লাগাবো, এইটাকে কাজে লাগাই কিছু প্রবলেম সলভ করব। বলছে বি এর মান এত ডেসটা হলে প্রোটনের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে কাজ করি, এফ এম ইজ ইকুয়ালস টু প্রোটনের চার্জ তো আমরা জানি ইলেকট্রনের চার্জের সমান 1.6 10⁻⁻19 ভি, ভেলোসিটি আমরা বের করলাম 3.067 10⁻7 ইন্টু ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করছি, সেটা হচ্ছে কত দেওয়া আছে 1.5 টেসলা। তো এটা যদি বসাই দিই, সো 1.5 sin 90 তো 1, এটা থাকলো। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে ইন্টু 1.6 10⁻⁻19 ইন্টু 1.5। ওকে, তো আমাদের অ্যান্সার চলে আসছে 7.36 10⁻⁻12 এত নিউটন। ওকে, ডান। সো এই প্রবলেমটাও ডান। আর কি অগস্ট চ্যালেঞ্জের প্রবলেম সলভ করব, নাকি মোটামুটি যা হয়েছে এটাতেই আপনারা খুশি আর দেখতে চাচ্ছেন না? সেপ্টেম্বর চ্যালেঞ্জ হবে না? অবশ্যই হবে, সেপ্টেম্বর চ্যালেঞ্জ অবশ্যই হবে। তো আগস্ট চ্যালেঞ্জের ক্ষেত্রে আপনারা কি চান, সেপ্টেম্বর চ্যালেঞ্জে কি আরো কঠিন হোক নাকি আরো সহজ হোক ফিজিক্সের প্রশ্ন? আপনাদের দাবি দাওয়া কি বলতে পারেন ভাইয়াকে। ওকে ওকে, আমাকে একজন জিজ্ঞেস করছে এখানে 10⁻, কোথায় জানি, ও আচ্ছা, এখানে একটা জিনিস, আমি এই লাইনে 13 লিখছিলাম, এই লাইনে হচ্ছে 19 লিখছি, এটা আমি ওই লিখতে যাই হয়তো খেয়াল রাখি নাই, এটা 13ই হবে। আচ্ছা, আর কিছু? ওকে, ইজি হলে ভালো হয়। ঠিক আছে, নেক্সট একটা একদম ইজি করবো, একেবারে ইজি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা এই প্রবলেম শেষ করলাম। দেখি এর পরেরটা কি। এই প্রবলেম কিন্তু আপনাদের কমন আসার কথা, এটা আমি ক্লাসে করাইছিলাম, মনে আছে? এই এইটা ক্লাসে করানো হয়েছিল। সেটা হচ্ছে বিয়তিবৃত্তকে এমন ভাবে ঘোরানো হইলো যেন চুম্বক শলাকা পুরোপুরি উলম্ব ভাবে থাকে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে চুম্বক মৌজল থেকে আমি অলরেডি 90 ডিগ্রি সরে আছি, এই অবস্থা থেকে আরো 30 ডিগ্রি ঘুরাইছি, তাহলে চুম্বক মৌজল থেকে 90 ডিগ্রি সরে আছি, আরো 30 ডিগ্রি সরাইলে আমি 60 ডিগ্রিতে আছি। আপাত বিনতির একটা সূত্র ছিল tan del prime is equals to প্রকৃত বিনতির tan ডিভাইডেড বাই cos থিটা। সো আপাত বিনতি দেওয়া আছে, দেখেন ঘোরালে আপাত বিনতি কোণ 45 ডিগ্রি হয়, দ্যাট মিন্স এই জায়গায় 45 ডিগ্রি দেওয়া আছে। প্রকৃত বিনতি বের করতে বলছে। আর আমরা জানি যে যদি আমার উল্লম্ব তল যেখানে হচ্ছে চুম্বকটা খারাপভাবে থাকে, ওইখান থেকে 30 ডিগ্রি ঘোরানো মানে অ্যাকচুয়াল চুম্বক মধ্যতল থেকে আমি 60 ডিগ্রি ঘোরানোটা আমরা অ্যানিমেশন দিয়েও কিন্তু দেখছিলাম
তার মানে এইখানে আমার cos 30 হবে না, এখানে হবে cos 60। তাহলে আমার এখানে বলতে পারি অতএব tan del tan 45 কত 1, cos 60 কত হাফ। তাহলে এখান থেকে ডেল আসবে হচ্ছে প্রকৃত বিনতি tan ইনভার্স হাফ। এটা মনে হয় 26 পয়েন্ট সামথিং আসে, দেখতে হবে কত। tan ইনভার্স 0.5, 26.56। আমার 26 সবসময় মনে থাকে, 26-এর পর কি এটা আর কখনো মনে রাখতে চাই নাই, চাবো না। বাকিটা ক্যালকুলেটরের উপর ছেড়ে দেব, ঠিক আছে। ওকে, তাহলে এটা ইজি ছিল। হ্যাঁ, এটা আপনাদের স্লাইড থেকে কমন পড়ে গেছে। ওকে, বিশাল একটা অঙ্ক, বিশাল একটা অঙ্ক। এটা আমি করাবো কিনা, করানো যায় অবশ্য, এখনো সময় আছে। এটার একটু সিস্টেমটা বলি যে কিভাবে কি করতে হবে না করতে হবে। এটা আসলে নিচে তো করার জায়গাও নেই, দেখি পরের স্লাইডে নিয়ে। তো এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, মানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, নিচে জায়গা থাকলে আমি করে দিতাম, সমস্যা নেই। জায়গা এনাফ না, এটা একটু বড় স্পেস লাগবে, এই করা লাগবে। এখানে সিস্টেমটা হচ্ছে বলতেছে কিউ আধান এম ভর এবং কিউ চার্জ বিশিষ্ট আধান, একটি কণা, একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই আই, মানে এই দিক বরাবর একটা তড়িৎ ক্ষেত্র কাজ করতেছে, এবং এখানে একটা চুম্বক ক্ষেত্র কাজ করছে তলকে ভেদ করে বাইরের দিকে। এবং এইটা হচ্ছে তোর চুম্বক ক্ষেত্রটা বলছে বি কে, দেখেন চুম্বক ক্ষেত্র হচ্ছে বি কে ক্যাপ, এবং তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে ই আই ক্যাপ। তো পি বিন্দু থেকে তাকে ছোড়া হয়েছে সেইভাবে যে কিউ বিন্দুতে পৌঁছাইছে। এখন বলছে যে পি এবং কিউ বিন্দুতে কণাটির বেগ যথাক্রমে দেওয়া আছে এত এবং এত। বুঝাই যাচ্ছে এই বিন্দুতে তার বেগটা এরকম সোজা এক্স অক্ষ ছিল, তাই ভি আই ক্যাপ। এখানে যখন আঘাত করছে 2v বেগে আঘাত করতেছে, জে ক্যাপ নিচের দিকে। তো নিচের কোন উক্তিটি ভুল সেটা জানতে চাইছে। তো এখানে আমাদের অ্যান্সার হবে সি, কিন্তু কেন সি হবে, মানে এ বি সি যে রাইট, এটা প্রতিটা প্রমাণ করে দেখাইতে হবে। সো আমরা প্রথমটা যেমন যখন প্রমাণ করব, প্রথমটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে হবে। সো ইলেকট্রিক ফিল্ডের মান বের করাটা আমরা আসলে কিভাবে এখানে সলভ করব, আমি একটু আপনাদের থেকে 1 মিনিট টাইম নিচ্ছি। সো আমরা যে এখানে ছিলাম সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যখন আমাদেরকে বের করতে হবে, তখন আমরা কিভাবে কাজ করব। ইলেকট্রিক ফিল্ড বের করার সিস্টেমটা হচ্ছে যে আমরা বের করব কৃত কাজ এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ যখন কৃত কাজ করব তখন বল ইনটু সরণ, বল ইনটু সরণ, সেটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন। সো এখানে ইনিশিয়াল ভেলোসিটি আছে, ফাইনাল ভেলোসিটি আছে। তো গতিশক্তির যে চেঞ্জ সেটাই হচ্ছে এক্স অক্ষ বরাবর কৃত কাজ এফ ইনটু সরণ, সরণটা হচ্ছে এখানে 2a। তারপর আমরা যেটা করব, বল হচ্ছে কিউ ইনটু ই, ওইখান থেকে আসলে ই এর মানটা বের হয়ে যাবে, ই এর মান এটা ঠিক থাকবে এবং সেম মিলে যাবে। তারপর যেটা হবে যে রেট অফ ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি, ওইটা আপনারা যেটা করতে পারেন বল ইনটু বেগ, বল ইনটু বেগ, এটাই কি আমাদের ক্ষমতা। তো ক্ষমতা সূত্র বল ইনটু বেগ দিয়ে করলে দেখবেন ক্ষমতাটা মিলে যাবে। আর 4 নম্বরে যেটা আছে ডি নাম্বারে রেট অফ ওয়ার্ক ডান বাই বোথ দ্য ফিল্ডস অ্যাট কিউ ইকুয়ালস টু 0, এটা খুব ইজিলি বোঝা যায় যে আপনার ইলেকট্রিক ফোর্স তো এই দিকে কাজ করতেছে, ইলেকট্রিক ফিল্ড এই দিকে কাজ করতেছে, চার্জ যাচ্ছে এই দিকে। সো এইখানে বল এবং সরণ যেটা যেহেতু অপোজিট 90 ডিগ্রিতে আছে, সো কৃত কাজটা 0। আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য যদি বলি, ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে আপনার এই ডিরেকশনে কাজ করতেছে, ম্যাগনেটিক ফিল্ড এই ডিরেকশনে কাজ করতেছে, চার্জটার গতিশীল হচ্ছে এই দিকে। তাহলে আমরা যদি বলি যে এখানে চুম্বক বলটা কোন দিকে কাজ করবে, চুম্বক বলটা কাজ করবে হচ্ছে ভি ক্রস বি। ভি ক্রস বি যদি আমি বলি, ভি ক্রস বিটা হচ্ছে এই দিকে কাজ করে, তাহলে ভি ক্রস বিটা এই দিকে কাজ করছে, চার্জটা গতিশীল হচ্ছে এই দিকে। তাহলে এখানেও কি কৃত কাজটা, মাঝখানে যেহেতু অ্যাঙ্গেল 90, বল এবং সরণের মধ্যে কোণ 90, তো কৃত কাজটা হচ্ছে 0 হবে। সো দুই ধরনের ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, দুই ধরনের ফিল্ড দ্বারাই হচ্ছে কৃত কাজটা আমার 0 হবে। তো একমাত্র সি অপশনটাই হচ্ছে যেটা হচ্ছে ট্রু না ফলস। সো কোনটা ভুল চাইছে, সো সি অপশনটা হচ্ছে রাইট হবে, ঠিক আছে। তো এটা আপনাদের বাসায় হোমওয়ার্ক রইলো। ভাইয়া মুখে বলে দিছি কিছু ডাটা, পারলে পারবেন, না পারলে পরের দিন ভাইয়া দেখাই দিবা, একটু ছোট করে সাইজের মধ্যে এনে দেখাই দেবো, টেনশন নিয়েন না। দেখি আর কোনোটা ভালো। এই ম্যাথটাও খুব ভালো একটা ম্যাথ, এটা আরো মজার ম্যাথ। তো এই ম্যাথটা যদিও এখন পর্যন্ত যে কয়টা অঙ্ক করাইলাম, আমার কাছে এই ম্যাথটা সব থেকে বেশি
মনে হয়েছে বুয়েটে আসার মতো। এই অঙ্কটা ডাবল ট্রিপল স্টার যা দেওয়ার দিয়ে রাখতে পারেন, হয়তো দেখতে পারেন যে আপনাদের ব্যাচে এটা বুয়েট ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে। একটা সুন্দর কমেন্ট পেয়েছে মোহাম্মদ সোহান হোসেন, একটা কমেন্ট করছে যে ভাইয়া আপনার প্রশ্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমাধান করতে দিতে হবে, তাহলে আর কোনোদিন আন্দোলন করবে না। এই প্রশ্নে আপনার কমেন্টের সাথে ভাইয়া সম্পূর্ণরূপে একমত। ওকে, তো এইটা এখানে কি আছে, এখানে ভাইয়া টোটাল 8টা তারের অংশ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা। দেখেন আমি যদি একটু বলি, উঁচু অংশ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, উঁচু আছে 4টা, নিচু আছে কয়টা 1 2 3 4, টোটাল 8টা ছোট ছোট বৃত্তাংশ আছে। এই প্রতিটা অংশ এখানে মাঝখানে একটু একটু করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তো ছোট অংশগুলোর রেডিয়াস, বড় অংশগুলোর রেডিয়াস সবগুলো দেওয়া আছে। এখন বলছে কেন্দ্রে উৎপাদিত চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো, ঠিক আছে। এখন চলেন আমরা চিন্তা করি, দেখেন এই 1টা 2টা 3টা 4টা এবং বলছে প্রতিটাই কিন্তু কেন্দ্রের সমান পরিমাণ অংশ তৈরি করে। এখন দেখেন এখানে টোটাল ম্যাগনেটিক ফিল্ড হবে দুইটার কারণে, একটা হচ্ছে ছোট রেডিয়াস গুলোর কারণে, একটা বড় রেডিয়াস গুলোর কারণে। এখন এই যে ছোট রেডিয়াস যেগুলো, যে R1, ছোট রেডিয়াস গুলোকে আমরা R1 বলছি। R1 রেডিয়াস গুলো টোটালটা যদি থাকতো তাহলে যেইটুকু পরিধি মানে যেইটুকু অংশ থাকতো তার অর্ধেক পরিমাণ অংশ আছে। এটার অর্থ হচ্ছে যে যদি পুরাটা কন্টিনিউয়াসলি R1 রেডিয়াসে একটা বৃত্তচাপ হইতো বা একটা বৃত্ত হইতো, তাহলে তো সে কেন্দ্রে 360 ডিগ্রি তৈরি করতো। কিন্তু এখন দেখা যাচ্ছে অর্ধেক পরিমাণ অংশ জুড়ে R1 আছে, বাকি অর্ধেক পরিমাণ অংশ জুড়ে R2 আছে, তাহলে পুরাটার অর্ধেক পরিমাণ আমি পাইছি। আমি এই ক্ষেত্রে বলতে পারি হাফ ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই 2R সূত্র, এটা R1 ব্যাসার্ধের জন্য R1 পাবো। সিমিলার ওয়েতে বড় ব্যাসার্ধগুলোর জন্য যদি চিন্তা করি একই হিসাব, অর্ধেকটা আসছে বাকি অর্ধেকটা আসে নাই, তো মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস R2। তাহলে আমরা উভয়টার থেকে মিউ নট আই ডিভাইডেড বাই 4 এটা যদি কমন নিই, 1/R1 প্লাস 1/R2। এখানে সবকিছুর মান দেওয়া আছে, R1 R2 I সব দেওয়া আছে, জাস্ট বসাইলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এই তো, তাহলে আমরা একটু সামনে যাই, আর কি আছে। এইটা আরেকটা ভালো প্রবলেম, এইটা আপনারা পারছেন কিনা কেউ জানি না। এখানে বলতেছে যে এটাও সুন্দর প্রবলেম, এটা চাইলে স্টার দিয়ে রাখতে পারেন, বাট আগেরটা ট্রিপল স্টার, এটা হচ্ছে ডাবল স্টার। একটি লম্বা অন্তরিত তামার তারকে এন সংখ্যক পাক দিয়ে ঘনিষ্ঠভাবে পেঁচিয়ে একটি স্পাইরাল কুণ্ডলী তৈরি করা হয়েছে। স্পাইরালটির অভ্যন্তরীণ ব্যাসার্ধ ইনার রেডিয়াস হচ্ছে এ এবং আউটার রেডিয়াস হচ্ছে বি। কোনটি এক্স ওয়াই তলা অবস্থায় এবং মধ্যে দিয়ে আই মানের একটি কারেন্ট আছে। এই আই কারেন্ট হচ্ছে ঘুরতে 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 বের হচ্ছে। স্পাইরালটির সেন্টারে চুম্বক ক্ষেত্রের জেড উপাংশ কি হবে? আচ্ছা, চুম্বক ক্ষেত্রের মান এই সেন্টারের বাইরে দিয়ে কতটুকু আসবে এটা বের করতে বলছে। আচ্ছা, আমাদের যদি নর্মাল একটা বৃত্তাকার তার থাকতো, নর্মাল একটা বৃত্তাকার তার থাকলে আমরা চুম্বক ক্ষেত্র কি বলি, যে ভাই বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 2R, তাই না? একটা পাকের জায়গায় এন সংখ্যক পাক থাকলে কি এন ইন্টু মিউ নট আই বাই 2R বলতাম। কিন্তু এখন যেটা হয়েছে, এন সংখ্যক পাক আছে না হয় ঠিকই, কিন্তু সমস্যা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই এন সংখ্যক পাকের ক্ষেত্রে, এন সংখ্যক পাকের ক্ষেত্রে ভাই এই মাউসটা কিন্তু কানেক্টেড না। তো আমরা এন সংখ্যক পাকের ক্ষেত্রে যদি প্রতিটা পাকে একই রেডিয়াস সম্পন্ন হইতো তাহলে এটা খাটে, কিন্তু এখন প্রতিটা পাকে তো রেডিয়াস সমান, রেডিয়াস এ থেকে শুরু করে এটা, আচ্ছা কানেক্ট হয়ে গেছে, তাহলে তো আর কাজ শেষ করে দিব। এই ওরিয়েন্টেশন আছে তো একটু পরে, হয়তো 25-এর দিকে শেষ করে দিব। তো আমরা যেহেতু প্রতিটা পাকের রেডিয়াস সমান না, রেডিয়াসটা চেঞ্জ করতেছে, তাহলে আমরা অল্প অল্প ছোট্ট একটা অংশ নিয়ে ইন্টিগ্রেশন করে কাজটা করতে হবে। তো দেখেন আমরা কিভাবে কাজ করতে পারি, আমরা ধরতে পারি এ থেকে বি, বা আমরা বি তো বড় এ তো ছোট, বি মাইনাস এ এইটুকু দৈর্ঘ্যের মধ্যে আমার কয়টা পাক আছে, ধরলাম এন সংখ্যক পাক আছে। অতএব এখানে কয়টা পাক আছে এটা কি বলছে, হ্যাঁ যে এন সংখ্যক পাক আছে। তাহলে একক দৈর্ঘ্যের মধ্যে পাক আছে কয়টা, এন ডিভাইডেড বাই বি মাইনাস এটা। তাহলে আমরা ধরলাম এই যে এইখান থেকে একদম সেন্টার থেকে এখানে হচ্ছে এইখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত, এইটুকু হচ্ছে ডি আর দূরত্ব।
তাহলে এই ডি আর দূরত্বের মধ্যে কতটুক পাক থাকবে সেটা আমরা বের করতেছি। অতএব ডি আর দূরত্বের মধ্যে পাক থাকবে এন ইন্টু ডি আর ডিভাইডেড বাই বি মাইনাস এ। তাহলে এবার শুধু এইটুকু রেডিয়াসের তারের জন্য, এইটুকু রেডিয়াসের পাকের জন্য যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করি তাহলে আমাদের কি আসবে, নাও ডিবি সেটা আসবে হচ্ছে এই যে এখানে যেটা বের করলাম এটাকে আমরা কি বলতে পারি, পাক সংখ্যা, খুব ক্ষুদ্র পাক সংখ্যা। সো আমরা এটা বলতে পারি ডি এন ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই 2r, বা আমরা বলতে পারি ভাইয়া ডিবি ইজ ইকুয়ালস টু ডিএন এর মানটা বসাই এন ইন্টু ডিআর ইন্টু নিচে কি আছে বি মাইনাস এ ইন্টু 2r ইন্টু মিউ নট আই। তাহলে যদি আমি টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা পেতে চাই তাহলে এন মিউ নট আই ডিভাইডেড 2 বি মাইনাস এ, সব কনস্ট্যান্ট বাইরে আসবে, dr ডিভাইডেড বাই আর, এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে ইন্টিগ্রেশন হবে। সো এই জায়গাটা মনে হয় দেখতে আপনাদের কষ্ট হইতে পারে, আমি ওই পাশে লিখি তাহলে বেটার। আমি যদি বলি টোটাল বি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে এন মিউ নট আই ডিভাইডেড বাই 2b মাইনাস এ, ইন্টিগ্রেশন করব dr ডিভাইডেড বাই আর, কত থেকে কত, এ থেকে বি পর্যন্ত রেডিয়াসটা ভ্যারি করবে। সো n মিউ নট আই ডিভাইডেড বাই 2b মাইনাস এ, ইন্টিগ্রেশন করলে কি আসবে, লন আসবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সো এই হচ্ছে ফাইনাল ম্যাগনেটিক ফিল্ড। সো আমরা ম্যাগনেটিক ফিল্ড টোটালটা কতটুক বের করে ফেললাম, আই গেস আপনারা ধরতে পারছেন। সো আজকের ক্লাস আমরা আর খুব বেশি করব না, বাকি দুই একটা প্রবলেম থাকবে, ওইটুকু আমরা আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব, পারলে পারবেন, না পারলে আমরা স্পেশাল, আমাদের তো আরো কয়টা ক্লাস বাকি আছে, এমসিকিউ সলভিং, সিকিউ সলভিং, স্পেশাল প্রবলেম সলভিং ক্লাসে আমরা ওইগুলো দেখে নেব। তো এইটা আপনাদের আরেকটা অগস্ট চ্যালেঞ্জ, হোমওয়ার্ক থাকবে, দেখেন আপনারা পারেন কিনা, আমি জানি না আপনারা সলিউশন পাইছেন কিনা। আর পুরো চ্যাপ্টারে যেহেতু থিওরি আমাদের শেষ, পুরো চ্যাপ্টার থেকে মিলাই দিলে সহজ কিছু প্রবলেম আপনার হোমওয়ার্ক দেওয়া থাকবে। এটা একটা হোমওয়ার্ক, আর একটা দুইটা তিনটা চারটা অনেকগুলো হোমওয়ার্ক আছে, এগুলো ভালো ভালো হোমওয়ার্ক, এগুলো একটু দেখে নিয়েন আপনাদের সুবিধার্থে। আছে ক্লাস ভাই অনেক আগে ছেড়ে দিচ্ছি, অলমোস্ট 20 মিনিট আগে। হ্যাঁ, তো ভাইয়ার জন্য একটু দোয়া করবেন। আপনাদের এই যে এত এত শান্তি ভাইয়া উপহার দিলাম, 20 মিনিট রেস্টের জন্য সুযোগ দিলাম, এই কারণে ভাইয়াকে একটু দোয়া করে দিন, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।